রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। সময় দুপুর 1:30। শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে। পরিবর্তন তো কিছুটা ঘটছে। আমরা যারা বলছি যে আসলে এই সরকারের আমলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে যেটা বরাবরই আমাদের চোখে আটকাচ্ছে। আগের সরকারগুলো যে যখন ক্ষমতায় ছিলেন, কোথাও না কোথাও সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বক্তব্য যদি ভুল হইতো সেটার মধ্যে কঠিনভাবে থাকতো, অথবা ধরেন একটা বক্তব্য দিলেন, পাবলিক প্রতিক্রিয়া হচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে স্টে করতে। বা এই সরকারের মধ্যে আমরা দেখছি খোদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন, যে পোস্টটাতে জনরোষানল হয় বা জনগণ রিয়েক্ট করে, সরকার তখন ভয় পায়। এখানে শাহবাগ মোড়ে ওয়েট সহ অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে, বিএসসি ইঞ্জিনিয়ার, তারা আসছিল। তারা গতকালকে ছিল, আগের দিনেও ছিল, তারা শান্তিপূর্ণভাবে ছিল। আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়, আমরা কিন্তু তারপরেও কিচ্ছু বলে নাই তাদেরকে। আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও, যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইট পাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হন। সময় দুপুর 1:30। শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই পুলিশের বাধা। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এ সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে সংঘবদ্ধ হয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলে তারা। পুলিশের টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। এবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, টিয়ার শেল নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থী এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট যে ন্যাক্কারজনক কাজ তারা করে দেখিয়েছে। আমাদের একটাই দাবি ছিল যে ইউনূস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তো ওনাদের কাছেই। যতবারই সচিবালয়ে গেছি, এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিক, খালি আমাদেরকে ঘুরাইছে। যমুনা ও এর আশেপাশে আগে থেকে জারি আছে 144 ধারা। তাই আন্দোলনরতদের ধাওয়া দিয়ে শাহবাগে নিয়ে যায় পুলিশ। বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরও তারা হচ্ছে স্টুডেন্ট, যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চায়, এখন তারপরও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি। কিন্তু এখন মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যায়, সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না। বিকেল 3টার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা আবারও শাহবাগ এলাকায় অবস্থান নেয়। এর আগে সকাল 11:30টায় মিছিল নিয়ে বুয়েট থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ করে শাহবাগ মোড়। এতে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে প্রথমে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দেয়া হয়, কিন্তু দুপুর 1টার দিকে তারা সিদ্ধান্ত পাল্টে মার্চ টু যমুনা ঘোষণা দেয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
শাহবাগে আছেন, শাহবাগে অবস্থান নিয়েছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী শকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, আমরা জেনেছি বুয়েটের 11 সদস্যের প্রতিনিধি দল সরকারের 3 উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। সেই বৈঠকের কোনো আপডেট তথ্য কি আপনার কাছে আছে কিনা? এখন পর্যন্ত সেই বৈঠকের আপডেট কোনো তথ্য আমাদের কাছে নেই। এখানে শিক্ষার্থীদের যে মাইক রয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের যে মাইক, সেই মাইকে এই ঘোষণাটা দেওয়া হয় যে তাদের 11 সদস্যের একটি প্রতিনিধি দল 3 জন উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। এবং এখানে বুয়েটের ভিসি যখন আসেন তিনি কিন্তু বলেন যে উপদেষ্টা 3 জন তারা অপেক্ষা করছেন শিক্ষার্থীদের জন্য রেল ভবনে। অর্থাৎ আমরা ধারণা করতে পারি যে রেল ভবনে এই বৈঠকটি হচ্ছে এবং শিক্ষার্থীরা যে 3 জন উপদেষ্টার কথা বলেছেন সেই 3 জনই হয়তো বা বৈঠকে আছেন, এটা আমরা ধারণা করে বলতে পারছি। এবং বলতে হবে যে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা বলেছেন যে বৈঠকে যদি তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চালু থাকবে। অর্থাৎ তারা এই অবস্থান কর্মসূচিকে চালিয়ে যাবেন এবং তাদের অবস্থান অনড় থাকবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির সাথে আরও 5 দফা দাবি কিন্তু তারা সম্পৃক্ত করেছেন 3 দফার সাথে। সেই দাবিগুলো হচ্ছে অনেকটা এরকম যে শিক্ষার্থীদের যে উপর যে হামলা হয়েছে সেই হামলায় শিক্ষার্থীরা যা আহত হয়েছেন তাদের খরচের বিষয়টি সরকারকে নিতে হবে এবং একই সাথে যেই যারা হামলা করেছেন তাদেরকে বহিষ্কার করতে হবে। পুলিশ সদস্যদের ডিসি মাসুদকে বহিষ্কারের দাবি তারা জানিয়েছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা যাতে তাদের কাছে ক্ষমা চান সেই দাবি তারা করেছেন এবং প্রজ্ঞাপন জারির কথা তারা বলেছেন যে তারা যে দাবিগুলো করেছেন সেই 3 দফা দাবি মেনে নিয়ে সরকার যাতে প্রজ্ঞাপন জারি করে সেই দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে আছেন এবং কিছুক্ষণ পর তারা স্লোগানও দিচ্ছেন এবং একই সাথে তারা ঘোষণা দিয়ে রেখেছেন যে কোনোভাবেই তারা তাদের দাবি আদায় না করে এই রাজপথ তারা ছেড়ে যাবেন। পরিবর্তন তো কিছুটা ঘটছে। আমরা যারা বলছি যে আসলে এই সরকারের আমলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে যেটা বরাবরই আমাদের চোখে আটকাচ্ছে। আগের সরকারগুলো যে যখন ক্ষমতায় ছিলেন কোথাও না কোথাও সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বক্তব্য যদি ভুল হইতো সেটার মধ্যে কঠিনভাবে থাকতো, অথবা ধরেন একটা বক্তব্য দিলেন পাবলিক প্রতিক্রিয়া হচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে স্টে করতো। বাট এই সরকারের মধ্যে আমরা দেখছি খোদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন, যেই পোস্টটাতে জনরোষানল হয় বা জনগণ রিয়েক্ট করে, সরকার তখন ভয় পায়, সমালোচনারই ভয় পায়। আর ওই সময় সরকার একটা অবস্থান নেয় যে পোস্ট ডিলিট করে। আপনি উপদেষ্টা মাহফুজকেও দেখেন একই কর্মকাণ্ড বেশ কয়েকবার করেছেন। এবার সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে আমাদের সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা ব্রিজেট বয় আসিফ। এখন আসিফ যেই কাজটা করছে সেই কাজটা কতটুকু যৌক্তিক? টোটালি অযৌক্তিক। কারণ আপনি যখন সরকারে বসছেন আপনি কোনো দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না। আপনি যতই বলেন যে ভাই আমার অমুকের সাথে সম্পর্ক নাই, তমুকের সাথে সম্পর্ক নাই, আপনার কর্মকাণ্ডে কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে। আর যখন প্রকাশিত হচ্ছে, ভালো দিক হচ্ছে সমালোচনার ভয়ে পোস্টটা ডিলিট করা হচ্ছে। কি এমন পোস্ট যেটা ডিলিট করতে বাধ্য হলো উপদেষ্টা আসিফ? ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে এই মুহূর্তে ডাকসুর নির্বাচন চলছে। শিবির, ছাত্রদল, এনসিপি, স্বতন্ত্র প্রত্যেকেই প্যানেল ঘোষণা করেছে, যে যার মতো করে প্রচারণা চালাচ্ছে। এর মাঝখানে আপনার ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিকালে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন আসিফ মাহমুদ। লিখেছে, ডাকসুতে ভোটার হয়নি, তবে ভোটের প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল। তারপর পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি। আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকছাসের ঢাবি শাখার আহ্বায়কের দায়িত্বে আছেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেই স্টেটাসের আপনি তিনি আপনার ডিলিট করে দেন, যখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।
ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার এখানে যারা আছেন অনেকেই বলছেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর কোনো নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কি? এতে তো আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করবে। এটাই কি তার নমুনা নয়? আসলেই কিন্তু নমুনা। কারণ উপদেষ্টা আসিফের রোশানোর পরে ইশরাক সমর্থকদের বরাবরের দাবি মেয়র হইতে পারে নাই। তো উপদেষ্টা আসিফ তিনি যথেষ্ট প্রভাব রাখছেন, তার দুজন এপিএস প্রেস সেক্রেটারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এগুলো নিয়ে আর কোন আগামাথা আমরা দেখিও না। আফ্রিদির একদম পশম পর্যন্ত কি আছে সেগুলো আমরা দেখছি গণমাধ্যমে। তো এরকম অনেক কিছুই আমরা এখানে দেখছি। তবে পজিটিভ আমরা কোনটা নিচ্ছি? পজিটিভ নিচ্ছি এটা যে ভুল করতে পারে, যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। তবে ভুলটা করার পরে যখন জনগণের মধ্যে রিয়েক্ট হয়, সেই ভুলটাকে শুধরে নেওয়ার যে মন মানসিকতা ইদানিং আমাদের এই সরকারের উপদেষ্টাদের মধ্যে হয়েছে। তো এর মধ্যে ডক্টর ইউনুস, তারপর হচ্ছে এই কি বলা যায় উপদেষ্টা আসিফ এবং আরেকজন যে আছে মাহফুজ, তারা প্রত্যেকেই একই কর্ম একাধিকবার করেছেন। তা আমি এটাকে পজিটিভলি দেখছি যে পোস্ট ডিলিট করা কিন্তু কোনো প্রার্থীকে সাপোর্ট করা। প্রশ্ন থেকেই যায় যে আব্দুল কাদের যদি বিজয়ী হয় তাহলে এই বিজয়কে নিয়ে প্রশ্ন উঠবে যে পেছন থেকে কি এই সরকার নিজেই কলকাঠি নাড়ছে আব্দুল কাদেরকে জিতানোর জন্য? এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। তারপরেও দেখা যাক, আমরাও চাই ডাকসুতে একটা সুষ্ঠু নির্বাচন হোক। ভালো থাকো। এখানে শাহবাগ মোড়ে বুয়েট সহ অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে, বিএসসি ইঞ্জিনিয়ার, তারা আসছিল। তারা গতকালকে ছিল, আগের দিনেও ছিল, তারা শান্তিপূর্ণভাবে ছিল। আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়, আমরা কিন্তু তারপরেও কিচ্ছু বলে নাই তাদেরকে। আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও, যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম। তা আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে, যেটা তারা চাচ্ছিল। ওই সময়টাতে আমি তাদের, যখন এরা এদিকে চলে আসে তার আগেই কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল। তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো, যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো। বলো ঠিক আছে, তোমরা কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো, আমি একটু যোগাযোগ করতেছি, যত দ্রুত দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা করতেছি। তো এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো। আমরা জানি না, আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি। এখানে ব্লক ভাঙছে, ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে গেছে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি, তারপরেও কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি। করার পর ওখান থেকে নিয়ে আসার পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি, এরা এখানে অবস্থান নিচ্ছে। আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তারা প্রচুর ইট মারছে। আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। এবং আমি আমার এখানে দেখছেন যে আমার এখানে ব্যাপক আকারে মানে লাগছে। আমি যেহেতু সামনে ছিলাম, তো ইচ্ছা মতো এটা মারছে, তো তাদেরও আহত হতে পারে। ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ঢিল মারতেছে, তারা অনেকে মাঝখানে এসে মিডল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল, ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে। পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা, বা আন্দোলনকারী আর কেউ আটক আছে কিনা? না, আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না। আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে, হাসপাতালে গেছে, কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে। আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি, তো এটা পরে হয়তো জানাতে পারবো। আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বুয়েটের স্টুডেন্ট, আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নমনীয় ভূমিকা পালন করেছি, আমরা ধরতেও যাই না। তারপরেও কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ, এখনও দেখেন খুবই অ্যাগ্রেসিভ। তো এইটা তো আসলে হইতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে? যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায়, তখন কি আর শান্তিপূর্ণ থাকে? না, এখানে তো একটা বারবার হচ্ছে ডিএমপি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশের কোয়ার্টার থেকে নিষেধাজ্ঞা 144 জারি করা। সেই ক্ষেত্রে বিধানটা আসলে কি? বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরেও তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চায়। এখন তারপরেও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি। কিন্তু এখন মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাই, সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না। এখানে আমাদের তাহলে তো ওই যে
আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই, ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে ভাই তোমরা চলে আসো। তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকারটা কি? সেক্ষেত্রে কাউকে আটক করা হয়েছে কিনা? না, আপাতত আমরা এখন পর্যন্ত এরকম কোনো কিছু করিনি। শাহবাগ থেকে বেলা 1:30টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন দেশের 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে যমুনার কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেশ কিছু দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা জড়ো হন শাহবাগ মোড়ে। সকাল 11টার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে আসেন তারা। সেই মিছিলে যুক্ত হয় রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরাও। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। যারা 2 পয়েন্টের বেশি পায় 3-এর ভিতরে থাকে তারা ডিপ্লোমায় ভর্তি হয়। তো বিএসসি ইঞ্জিনিয়াররা এতগুলো ক্রেডিট কোর্স শেষ করে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করতেছে, তাদের কেন আমরা ইঞ্জিনিয়ার বলবো না? নবম গ্রেড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য ডেডিকেটেড হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে ডিপ্লোমারা দশম গ্রেডে কোনোভাবে দশম গ্রেডে যে ওদের নিয়োগের যে একটা সুযোগ, ওটা থেকে ওরা হচ্ছে মব সৃষ্টির মাধ্যমে নবম গ্রেডে আসছে। শাহবাগের কর্মসূচিতে তারা শুরুতে সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন। পরে অবশ্য যমুনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে। আমাদের ছেলেরা তারা পড়ুয়া, তারা পড়ার টেবিলে ছিল, তারা ক্লাস করছিল, পরীক্ষা দিচ্ছিল, তারা সেখান থেকে আপনাদের সুদৃষ্টি পাওয়ার আশায় আসছে। আপনারা এটাকে কোনোভাবে ছোট চোখে দেখবেন না। এদিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা। আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই, এটা তারা আমাদের সাথে বসতেছে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখছি যে সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করি। এদিকে রাজধানীর এই মূল সড়ক আটকে দিলেও আটকে পড়া যানবাহনকে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা, যদিও এতে যানজট বাড়ে ঢাকার সড়কে। এর আগে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।